আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। প্রত্যাশামতো রাষ্ট্র গঠনে দেশবাসীকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্য ও শোষণ আর নিপীড়ন থেকে দেশকে মুক্ত করতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, হ্যাঁতে ভোট দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন, রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হ্যাঁতে সিল দেন। নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিএনপিতে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ইসির সক্ষমতা আছে, তাই তাদের উপর আস্থা রাখতে চায় বিএনপি। অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তারেক রহমানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে সকাল থেকেই তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে অংশ নেন দোয়া ও মোনাজাতে। বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম নির্বাচন কমিশন। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। এদিকে রাজধানীর লালমাটিয়ায় জুলাই আন্দোলনের শহীদ ফিরোজের পরিবারকে দলের পক্ষ থেকে সহায়তা তুলে দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। নির্বাচন কমিশনের আচরণ দেখে আমাদের মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার যে রং, সেই রংটা যেন ক্রমান্বয়ে ফিকে হয়ে উঠছে। কোথাও কোনো গভীর চক্রান্ত হচ্ছে কিনা, রাষ্ট্রে, সরকারে, নির্বাচন কমিশনে কোথাও কিছু পচছে কিনা, সে ধরনের পচনের কিছু গন্ধ কিন্তু নাকে আসছে। তারেক রহমানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান রিজভী। নিশ্ছিদ্র করতে হবে তার নিরাপত্তা। অন্যদিকে পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগ সহ ৩ দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালন করে ছাত্রদল। আমাদের দাবি আদায়ের জন্য এই মূল গেট অবরোধ করতে হয় কিনা আমাদের বিবেচনা সেই বিষয়টিও রয়েছে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। সাবেক রাষ্ট্রপতির স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাকবাড়ির মণ্ডল বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে শহীদ হন জিয়াউর রহমান। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। জিয়ার কণ্ঠ শুনে দিগ্ভ্রান্ত ও অনিশ্চয়তায় নিমজ্জিত বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মা ও মাটির সুরক্ষায়। সেই থেকে শুরু ইতিহাসের নানা বাঁকে নানানভাবে দেশকে তিনি দিয়ে গেছেন, শুধু বিনিময়ে নিয়েছেন কেবল মানুষের ভালোবাসা। ১৯৩৬-এর ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ির মণ্ডল বাড়িতে মনসুর রহমান ও জাহানারা খাতুনের সংসার আলো করে জন্ম নেন জিয়াউর রহমান। লেখাপড়ায় মেধাবী জিয়া কর্মজীবনে চৌকস সেনা কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ইতিহাসের প্রতিটি বাঁকে নিজস্ব ক্যারিশমায় জিয়াউর রহমান গড়েছেন নতুন ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির সঙ্গে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সেনা ও রাষ্ট্রপ্রধান হয়ে হাজির হয়েছেন জাতির ত্রাতা হিসেবে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সামরিক কু পাল্টাকুর অবসান ঘটে। জিয়াউর রহমান চলে আসেন ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে। সময়ের পরিক্রমায় ১৯৭৭ সালে হয়ে ওঠেন দেশের ৭ম রাষ্ট্রপতি। তারপর থেকেই দেশ গড়ার ভীষণকে রূপ দেন মিশনে।
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান ১৯ দফার মাধ্যমে দেশকে আর্থসামাজিক ভিত্তির উপর শক্ত অবস্থানে দাঁড় করাতে চেয়েছিলেন। স্বনির্ভর হতে দেশবাসীকে উদ্বুদ্ধ করায় সফল হন এই রাখাল রাজা, যার ফলে ৭৪-এর দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ তার সময়ে উদ্বৃত্ত খাদ্য রপ্তানির সক্ষমতা অর্জন করে। ১৯৭৭ থেকে ৮১, ৪ বছরেরও কম সময়ে রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে এগিয়ে নেন অনেকটুকু। জনতার নেতা জিয়া দেশি বিদেশি চক্রান্তে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে নিহত হন ১৯৮১ সালের ৩০ মে। থমকে যায় গোটা দেশ, থমকে যায় দেশের অগ্রগতি। বিগত স্বৈরাচারের ১.৫ দশক জিয়া চর্চা প্রায় বন্ধ করে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদ। তবু প্রতিটি মানুষের হৃদয়ে কর্মগুণে চির অম্লান ও চিরঞ্জীব হয়ে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া। খান আলামিন, RTV। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। বলেন, স্লোগান, মিছিল, মিটিং আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানব কল্যাণে। দুরারোগ্য অ্যালবিনিজম আক্রান্ত অতি ফর্সা রঙের কারণে পিতৃপরিচয় হারানো যশোরের ৩ বছরের শিশু আফিয়া ও তার মাকে প্রতিশ্রুত ঘর প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, পানির কষ্ট দূর করতে আগামীতে আবারও খাল কাটা কর্মসূচি চালু করা হবে। গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে বিএনপি কাজ করবে বলেও জানান তারেক রহমান। এই নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যদি মানুষের সমর্থন পাই এবং সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা কতগুলো পদক্ষেপ নিতে চাই। এই গ্রামের মানুষ বলেন, দুস্থ মানুষ বলেন, এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই আমরা। সেখানে আমরা আমাদের ফ্যামিলি কার্ডের কথা বলেছি। দলের চেয়ারম্যান তারেক রহমানের ২২ জানুয়ারি সিলেটের সফর উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। ওই দিন দলের প্রথম নির্বাচনী সভায় লাখো মানুষের সমাগম ঘটাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন তিনি। প্রিয় নেতার সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। প্রস্তুতি বৈঠক সহ নানা তৎপরতা শুরু করেছেন তারা। নেওয়া হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। সিলেট থেকে রাজ্জাক রনুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা ৩ বারের আপোষহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অনুসরণ করেই ঐতিহাসিক তীর্থস্থান হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে নামছেন তারেক রহমান। ২২ জানুয়ারি বৃহস্পতিবার ঐতিহাসিক এই মাজারের ধুলি হাতে নেবেন দলের এই শীর্ষ নেতা। এরপরে নির্বাচনী প্রচারের বহর নিয়ে পৌঁছাবেন সিলেটের আলিয়া মাদ্রাসার এই ঐতিহাসিক মাঠে। প্রিয় নেতাকে নিজ মাটিতে দেখার অপেক্ষায় সিলেটের লাখো মানুষ। সিলেটের মানুষকে কোথাও আটকে রাখা যাবে না, সবাই এসে উপস্থিত হবে। এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ৩ লক্ষ লোক এই সমাবেশে যোগদান করার প্রয়োজনীয় প্রস্তুতি আমরা নিয়েছি। হয়তো লোক সমাগম আরো বেশি হতে পারে। নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নেয়ার প্রত্যয় নেতাদের। শুধু জনসমুদ্রেই পরিণত হবে না, সেই জনস্রোত এবং জনাব তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা শোনার আগ্রহ থেকেই সেই সমাবেশে আমাদের মানুষের উপস্থিতি আমরা প্রত্যাশা করছি। জনাব তারেক রহমান আগামী ২২ তারিখে এই আলিয়া মাদ্রাসা মাঠে চমক বক্তব্য দিবেন এবং সেই চমকে সিলেটবাসী ইনশাআল্লাহ আনন্দিত হবে, উচ্ছ্বাসিত হবে। আগমনকে ঘিরে নেওয়া হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। মাঠে আমাদের লোকজন সাদা পোশাকে কাজ করছে। নতুন রাজনৈতিক যাত্রার বার্তা যাবে এখান থেকে আসা দলীয় নেতৃবৃন্দের। লোকজন হবে ইনশাআল্লাহ এবং ওনার এই বক্তব্য থেকে নিশ্চয় রাজনৈতিক আগামী দিনের কোনো বার্তা আসবে। এই উপস্থিতিতেই বুঝতে পারবেন সিলেটের মানুষ তার প্রতি কতটা আবেগ। আমার তো মনে হয় দুদিন আগ থেকেই মাঠ ভরে। সাকিব আল হাসান, RTV।
রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আপিল শুনানিতে মনে হয়েছে একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান, এবং একটা ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ অনুযোগ পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11টি সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নাগরিক ঐক্য। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না। 11টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সমঝোতার ভিত্তিতে পরবর্তীতে কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। মান্না বলেন, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থিতার মাধ্যমেই জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চান নাগরিক ঐক্য। এই গণভোট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই গণভোটে আমরা সবাই আছি, কারণ অনেক রক্তের বিনিময়ে আমরা এটা অর্জন করেছি। আমাদেরকে নেতৃত্ব দিতে পারি না। 11 জন প্রার্থী আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করছি। জাতীয় নাগরিক পার্টি জনগণের জন্য কাজ করে, জনগণের সমর্থন ও সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে দলটি, এমন দাবি করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার নিজের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ থাকলে যে কোনো বিচার মেনে নিতেও প্রস্তুত বলে সংবাদ সম্মেলনে জানান আসিফ মাহমুদ। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে তিনি বলেন, যখনই এনসিপি অনিয়মের বিরুদ্ধে কথা বলে তখনই মিথ্যা প্রচারণা করা হয়। যখন আমরা নিজেরা জবাবদিহিতার কথা বলি, যখন স্বচ্ছতার কথা বলি এবং সেটাকে আমরা রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে অন্যান্য দলগুলো এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি, ইসির স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে যখন আমরা কথা বলি, একই সাথে আমরা এটাও নিশ্চিত করতে চাই যে শুধু বিরোধিতা কিংবা অন্যেরটা চোখে আঙুল দিয়ে দেখে দেওয়া নয়, আমরা নিজেদের স্বচ্ছতা এবং জবাবদিহিতাটাও প্রমাণ করব একই সাথে। নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বর বিষয়ে একপাক্ষিক আচরণ করছে। বিএনপির চাপে পড়ে আইনি অবস্থান থেকে সরে আসছে এবং সংস্কারের বিরুদ্ধে কাজ করছে। বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ দলটির আরো 2 সদস্য। এর আগে সোমবার বিকেল 5টার দিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। বিভিন্ন রাজনৈতিক প্রচারণা, ইলেকশনে নির্বাচনী প্রচারণা করা হচ্ছে, কম্বল বিতরণ করা হচ্ছে, এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে। ফলে আইন শুধু একজনের জন্য হবে, তার জন্য আবার ভুলভাবে ব্যাখ্যা করে আইনের ভুল প্রয়োগ হবে আরেকজনের জন্য, যেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে কিন্তু ইলেকশন কমিশন সেই প্রয়োগ করছে না। ফলে এই সামগ্রিক পরিস্থিতি আমাদের ভিতরে উদ্বেগ তৈরি করছে। আসন্ন সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে 1 লাখ সেনাবাহিনী সহ 8,97,000 সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে 16,000 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ 25,000 ভোট কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। এবারে নির্বাচনের নিরাপত্তায় সর্বপ্রথম আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ কেন্দ্রে 428টি ড্রোন এবং ডগ স্কোয়াডের পাশাপাশি দুর্গম কেন্দ্রগুলোতে ব্যালট সহ নির্বাচনী সামগ্রী পরিবহনে থাকবে বিমান বাহিনীর হেলিকপ্টার। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে ঝুঁকিপূর্ণ 16,000 সহ 25,000 কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। পুলিশ সদস্য কর্তৃক অধিক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে 25,000 বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে, সে লক্ষ্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। প্রায় 9 লক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য 2 পর্বে মোতায়েন থাকবে বলে জানান তিনি। ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সবকিছু সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। দ্বিতীয় পর্বে ভোট কেন্দ্রিক মোতায়েন, সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ সেনাবাহিনী 1 লক্ষ, বাংলাদেশ নৌবাহিনী 5,000, বাংলাদেশ বিমান বাহিনী 3,730, বাংলাদেশ পুলিশ 1,49,443, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 5,76,314, বর্ডার গার্ড বাংলাদেশ 37,453, বাংলাদেশ কোস্টগার্ড 3,585, র্যাব 7,700। জুলাই গণ অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া এবং অবৈধ কতগুলো অস্ত্র উদ্ধার হয়নি তার সঠিক তথ্য দিতে পারেননি জাহাঙ্গীর আলম চৌধুরী। উদ্ধার হচ্ছে, আমি ডেভিল হান্টেডটা তো বললাম, কিন্তু এরপরে আপনার এই প্রশ্নটা আমি রেখে দিলাম। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। বিভিন্ন বাহিনী ব্যবহার করে বিগত সরকারের তৈরি করা গুম সংস্কৃতি অবসানে অবশ্যই বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আওয়ামী শাসনামলে ডিজিএফআইয়ের আয়নাঘরে গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে করা মামলার সূচনা বক্তব্যে এই কথা বলেন তিনি। এদিন ট্রাইব্যুনালে এই মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুমের শিকার বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরী। এদিকে জুলাই আন্দোলনে 10 জনকে হত্যার দায়ে শামীম ওসমান সহ 12 জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। GM মাহমুদের রিপোর্ট। ক্ষমতা টিকিয়ে রাখতে বিভিন্ন বাহিনী ব্যবহার করে ভিন্ন মতের মানুষদের গুম, খুন ও নির্যাতন করত বিগত আওয়ামী লীগ সরকার। এমন অভিযোগ এনে বেশ কয়েকটি মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1A। এর একটি ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘরে গুম নির্যাতনের। শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং আরও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে করা এ মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। সাক্ষ্য দেন গুমের শিকার বিএনপির নেতা হুম্মাম কাদের চৌধুরী। এর আগে সূচনা বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর। যারা এরকম নাগরিকদের ধরে নিয়ে ক্রমান্বয়ে নাই করে দিত, সেই পারপিট্রেটারদের, সেই আসামিদের বিচার বাংলাদেশে নিশ্চিত করা হচ্ছে এবং বাংলাদেশের যে যত বড় অফিসারই হোক, যে ধরনের ইউনিফর্মধারী হোক, যদি সে অপরাধ করে তাকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে এবং আইনের কাছে, বিবেকের কাছে তাদেরকে সেই জবাবদিহি করতে হবে। তবে মামলার কার্যক্রম নিয়ে অভিযোগ তোলে আসামি পক্ষ। চার্জ ফ্রেমিং আদেশের বিরুদ্ধে একটি রিভিউ করার 7 দিন সময় দেয়া আছে। সেটার জন্য যে সার্টিফাইড কপির প্রয়োজন পড়ে, সেই সার্টিফাইড কপিটি আজ অবধি আমাদেরকে দেওয়া হয়নি, আমরা আবেদন করার সত্ত্বেও। এই জিনিসটি আমরা কোর্টের নজরে এনেছি। এর আগে জুলাই আন্দোলনের নারায়ণগঞ্জে 10 জনকে হত্যা মামলায় শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। নির্দেশ দেওয়া হয় আসামিদের গ্রেপ্তার করে 26 জানুয়ারি হাজির করার। এই আসামি নারায়ণগঞ্জে ত্রাস ছিলেন, সেখানে তিনি নানান রকম অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এগুলো আমরা ওভারঅল বলেছি, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের স্পেসিফিক অভিযোগ আমরা কেবল যেটা আপনাদেরকে পড়ে শোনালাম এটাই আনা হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2A সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামিদের আইনজীবীরা। GM মাহমুদ, RTV, ঢাকা। চট্টগ্রামে আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ 39 আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ আদেশ দেন। এর আগে সকাল 10:45 কড়া নিরাপত্তায় প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ সহ 22 জনকে আদালতে হাজির করা হয়। এ মামলায় 16 জন এখনও পলাতক রয়েছেন। 2024 সালের 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভকারী ইসকন অনুসারীদের হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ।
সাভারে 6 জনকে হত্যার অভিযোগে সম্রাট নামের এক ভবঘুরে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। সিরিয়াল কিলিং এর শিকার 6 জনের মধ্যে 5 জনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের সাভার পৌর কমিউনিটি সেন্টার ও সাভার বাজার বাস স্ট্যান্ডে হত্যা করা হয়। এর আগে গতকাল রাতে সাভার মডেল থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাভারের আশুলিয়া মডেল টাউন থেকে 38 টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের লোমহর্ষক ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই মিলন হোসেন নামের এক কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি। এই ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী সহ 3 জনকে গ্রেফতার সহ অটোরিকশাটি উদ্ধার করেছে বলে জানায় সংস্থাটির পুলিশ সুপার MN মোর্শেদ। ভারতীয় সুতা আমদানিকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। তাদের অভিযোগ, দেশীয় স্পিনিং মিলকে কৃত্রিম সুবিধা দিতে গিয়ে পোশাক শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করে বন্ড সুবিধা প্রত্যাহারের পায়তারা চলছে দাবি করে বিষয়টি নিয়ে সরকারি মধ্যস্থতার দাবি জানান তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের যে 84% রপ্তানি আয় আসে বস্ত্র ও পোশাক খাত থেকে, তার 55% অবদান নেট পোশাকের। এই খাতের অন্যতম কাঁচামাল 10 থেকে 30 কাউন্ট সুতা, যা আমদানি করা হয় মূলত প্রতিবেশী দেশ ভারত থেকে। এনবিআর তথ্য, বন্ড সুবিধায় সুতার আমদানি গেল 2 অর্থবছরে ব্যাপকভাবে বেড়েছে। ফলে উৎপাদন সক্ষমতা 60% থাকলেও ব্যাপকভাবে কমে গেছে দেশীয় সুতার বিক্রি। এ অবস্থায় স্থানীয় সুতার চেয়ে কম মূল্যে ভারতীয় তুলা রপ্তানির অভিযোগ এনে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যাকে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখছেন পোশাক শিল্প মালিকরা। বিজিএমএ ও বিকেএম এর যৌথ সংবাদ সম্মেলনে শিল্প মালিকদের অভিযোগ, সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, স্থানীয় স্পিনিং মিলগুলা আমাদেরই শিল্পের অংশ। একটা সিঙ্গল সাপ্লাই চেইনের মধ্যে আপনি এক অংশকে সুবিধা দিয়ে, স্পেশালি ফরওয়ার্ড লিঙ্কেজের দুটো ইন্ডাস্ট্রি, টেক্সটাইল এবং আরএমজিকে ক্ষতি করা, এটা যে কেউ বুঝে ইটস নট এ গুড আইডিয়া। গুণগত মানের সুতা সরবরাহ করার সক্ষমতা দেশি বস্ত্র কারখানাগুলোর নেই উল্লেখ করে নীতি সহায়তা সহ জ্বালানি সরবরাহের দিকে নজর দেওয়ার তাগিদ দেন উদ্যোক্তারা। বলেন, প্রয়োজনে ভারতীয় সুতায় বসানো হোক অ্যান্টি ড্যাম্পিং শুল্ক। 24-25 এবং পরবর্তী সময়ে সুতা আমদানি ইন্ডিয়া থেকে বেড়েছে। এটা কি ট্যারিফ কমিশনের উচিত ছিল না খতিয়ে দেখা? যে আমি বলবো যে মানে যে সাবসিডিটা, এই সাবসিডিটা যখন ডিফারেন্সটা দেখবে, ডিফারেন্সটা কিন্তু একটা ভালো ডিফারেন্স। এটার জন্য কিন্তু আমরা যারা এখানে বসে আছি, যারা আমরা নিট ইন্ডাস্ট্রিতে আছি, আমরা কিন্তু এর জন্য ইন্ডিয়া থেকে সেই সুতাটা কিনি। একটি শিল্পকে বাঁচাতে গিয়ে আরেক শিল্পকে হুমকির মধ্যে না ফেলে সমন্বিত উদ্যোগ নেওয়ারও তাগিদ আসে সংবাদ সম্মেলনে। অবদান। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ডকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা চাপ তৈরির প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এ লক্ষ্যে প্রায় 93 বিলিয়ন ইউরো মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের পাশাপাশি সেখানে কয়েকটি মার্কিন কোম্পানির ব্যবসা সীমিত করার পরিকল্পনা করছে সংস্থাটি। আসন্ন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগেই এটি বাস্তবায়নের কথা জানান ইইউ কর্মকর্তারা। তারা বলছেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ইউরোপের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এক প্রতিবেদনে এইসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।
খেলার খবর ক্রিকেট। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সিদ্ধান্ত জানানো নিয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেয়নি আইসিসি। সোমবার বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তবে ২১ তারিখের মধ্যেই আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে তিনি জানান। এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির দাবি, ভারতের মাটিতে বাংলাদেশ না খেললে স্কটল্যান্ডকে সুযোগ করে দিতে পারে আইসিসি। রাফি আমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলার বিষয়ে চলতি সপ্তাহেই ঢাকায় আইসিসির প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসে বিসিবি, যেখানে নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল বাংলাদেশ। বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও দেওয়া হয়। গত শনিবার 17 জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসে, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপে পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে, আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তবে আইরিশরা গ্রুপ পরিবর্তনের প্রস্তাবে রাজি না হওয়ার সংবাদ চড়াও হলে বাড়তে থাকে শঙ্কা, যেখানে উদ্বেগ বাড়িয়ে তোলে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। তাদের দাবি, ঢাকার মিটিংয়ে বাংলাদেশকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানানোর সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। তবে সেই সংবাদকে উড়িয়ে দিয়েছেন বিসিবি কর্তা। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবে এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবে। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবে। এদিকে শঙ্কা এখনো কাটেনি বাংলাদেশের। আইসিসির এক সূত্র এএফপিকে জানিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে সেই জায়গায় খেলবে অন্য দল, যেখানে বিশ্বকাপের সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী স্কটল্যান্ড খেলবে। এদিকে পাকিস্তানের একটি গণমাধ্যমের দাবি, বাংলাদেশ ইস্যুতে নড়ে চড়ে বসেছে দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তান অবজারভার বরাত দিয়ে জানানো হয়, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের বিশ্বকাপ সংক্রান্ত সকল ধরনের প্রস্তুতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। আপাতত অপেক্ষা আইসিসির সিদ্ধান্তের, যেখানে আটকে আছে বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন। রাফি আমিন, আরটিভি। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠেছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনার সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচনের এবারের পর্বে আমি বায়েজিদ বোস্তামি আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা সমালোচনা। আর তা নিয়ে এবারের আড্ডায় আমি উপস্থিত পাবনা ৪ আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রধানত দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? নির্বাচনী ধারা এটা, যখন দেশের নির্বাচন আসে এটা আসলে একটা সময় দেখা যায় যে ভাগ হয়ে যায়। এটা আমি মনে করি এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। নির্বাচনের সময় সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক এমন একজন প্রার্থীকে বেছে নেব, যার দ্বারা আমার এই পাবনা ৪-এর উন্নতি সাধন করতে পারছে। নির্বাচনকালীন প্রশাসন কতটা ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় না যে এবারে কোনো প্রকার বেগ পাইতে হবে তাদের। আশা করি তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে সক্ষম হবেন। আশা করতেছি আমরা অবশ্যই নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে, আমার একটা বিশ্বাস, এবং নির্বাচনটা সুষ্ঠু হবে। পাবনা ৪ আসনে এমন একটা যোগ্য লোককে চাই যাতে সাধারণ জনগণের এবং আমরা চাকরিজীবী সুযোগ সুবিধা পাই। তরুণ প্রজন্ম এবং নতুন ভোটারদের এই নির্বাচনে আগ্রহ কতটা দেখতে পাচ্ছেন এবং তাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য কি কি করা উচিত বলে আপনি মনে করেন? তাদের মেধাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন, জাতির উন্নয়ন করতে পারে, এই জিনিসগুলো লক্ষ্য করলে তরুণ প্রজন্ম ভোটের দিকে অনেক আগ্রহী। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নির্বাচনী সকল বার্তা পেতে আর টিভির সাথেই থাকুন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।